প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। শুভেচ্ছা নেবেন ভালোবাসা আর সঙ্গে এক রাশ ঈদ মুবারক। পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে আরটিভি সাজিয়েছে বর্ণাঢ্য সব ঈদ আয়োজন। তার মধ্যে আমি কিন্তু আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল দেখার জন্য। ঈদের 7 দিন ব্যাপী 7 পর্ব নিয়ে আমরা আসছি। যারা নিয়মিত দেখছেন তারা তো জানেন, আর যারা নতুন জয়েন করেছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায়, তাদের একটু জানিয়ে দিচ্ছি আমাদের একজন আমন্ত্রিত তারকাকে নিয়ে আমরা ঈদ আড্ডা দিই। ঈদ নিয়ে তার ভাবনা, ঈদ নিয়ে ব্যস্ততা, তার কেরিয়ার নিয়ে ফিউচার প্ল্যান সব কিছু আমরা জানবো। আজকে এমন একজনকে অতিথি করেছেন যিনি মডেলিং করতেন, এখন অভিনয় করেন, আবার চলচ্চিত্র পরিচালনাও নিজের নাম লিখিয়েছেন। আমরা তাকে মিষ্টি মেয়ে বলে চিনি। আজকে তার সঙ্গে আড্ডা হবে, জানবো ঈদ নিয়ে তার ভাবনা। প্লিজ ওয়েলকাম দ্য বিউটি উইথ ট্যালেন্ট, অভিনেত্রী পরিচালক কুসুম শিকদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মুবারক। মুবারক। বসো। কি অবস্থা? দেশের মতোই। কারো চোখে খুব ভালো, কারো চোখে খুব খারাপ। কেমন আছো বলো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন, ডিম ভাল লাগে না কুসুম ভাল লাগে? আমি দিনে 4টা ডিম খাই। সো কুসুম সহ না কুসুম ছাড়া? কুসুম সহ। আচ্ছা, এটা কি নিজের নামের সাথে মিল তাই? না, আমার ডিম খুব মজা লাগে। আচ্ছা, ওকে। আর আমি অবলাক্টো ভেজিটেরিয়ান। হ্যাঁ। সো ডিম আমাকে অনেক খেতেই হয় প্রোটিনের জন্য। ডাল এবং ডিম। তুমি ডাইরেক্ট আমিষ মাংস না, আমি মাছ মাংস খাই না অনেক দিন। থ্যাঙ্কস, মানে মাছ মাংস ইজ লাকি। কতগুলো মাছ কতগুলো মাংস বেঁচে গেল। রাইট। আচ্ছা, তোমার কাছে ঈদ মানে কি বলো? ঈদ সেলিব্রেশন, একটু অফ পাওয়া যায় সবারই, শুধু আমি না, আত্মীয় স্বজন, ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই তখন একটু ফ্রি থাকে, সবারই সময় থাকে। আর তো সেলিব্রেশন, আমি তো ছোট ঈদ না, মানে আমি খুব অকেশন পছন্দ করি এবং অকেশন থাকলে আমি সেটা সেলিব্রেট করতে খুব, মানে আমার মজা লাগে। ধরো এখন তো লাইফটা একটু অন্যরকম হয়ে গেছে। যখন তুমি পুরো দস্তুর একদম আর্টিস্টই ছিলে, যখন তুমি হাউস ওয়াইফ হওনি, যখন তুমি ডিরেক্টর হওনি, তখন তো পুরো দস্তুর শিল্পী ছিলে। ওই শিল্পী সত্তার ঈদ আর বর্তমানের যে অতি ব্যস্ততার ঈদ, কোনটাকে বেশি প্রাধান্য দাও? কোনটা বেশি মিস করো? কোনটা বেশি ভালো লাগে? শুধু ঈদের ব্যাপারে না, মানে জীবনের যে ফেজে যেভাবে থাকতে হয়েছে আমি সব এনজয় করি। আমার মনে হয় যে কোনো কিছুই, সেটা ছোট কাজ হোক, বড় কাজ হোক বা মুহূর্ত হোক, ওটা এনজয় না করলে কষ্টদায়ক হয়ে যায়। সো আমি সব কিছু এই মানে ক্যাপাবিলিটিটা আমার মধ্যে আছে, আমি সব সিচুয়েশন খুব এনজয় করতে পারি। সো যে ফেজের কথা তুমি বলো লাইফে, আমার সবই ভালো লাগে। সো ইটস লাইক আম লাইক ইউ, যে আমরা সবসময় বর্তমানে বাঁচি, আমরা বর্তমানটাকে সেলিব্রেট করি। এক্স্যাক্টলি। এত চিন্তা করে কি হবে যে কি হলো পাস্টে, ফিউচারে কি হবে, আসলে আমরা কন্ট্রোল করতে পারবো না। এক্স্যাক্টলি, আমরা কন্ট্রোল করতে পারবো না। ওকে, তুমি আমাকে অনেক এক্স্যাক্টলি বলেছো, বা 2 এক্স্যাক্টলি বলো, কারণ 2 দিন শেষ, আজকে 3 দিনে পড়েছি ঈদে। হ্যাঁ, ঈদের প্রথম দিন কি করলে তুমি? একটু পরে ঘুম থেকে উঠি, খুব কমন, একটু ফাঁকি মারি। আর তারপর হচ্ছে আমার কিছু ফিক্সড ফ্যামিলি মেম্বার্স আছে যাদের বাসায় আমি ঈদগুলোতে 5-10 মিনিটের জন্য হলেও যাই, বা ওরাও আসে। এটা কাইন্ড অফ ডিউটি, এটা আমি পালন করি। এগুলো করেছি, যদিও আমি মাছ মাংস খাই না, কিন্তু মাঝে মাঝে অন্যান্য বাসা থেকে গিফট, ঈদের আগের দিন রাত্রে কাচ্চি আসে আমার বাসায়। তো কাচ্চির আলুটা আমি তুলে খাই, সেটা আমি খেয়েছি। এরকম কিছু নিয়ম ব্রেক করি আর কিছু ডিউটি পালন করি। তো ঈদের দিন তোমার জন্য একটু কঠিন হয়ে যায়। সো ঈদের দিন তুমি বেসিক্যালি খাওটা কি? না, আমি যা খাই তাই খাই। মানে ওই যে বললাম অবলাক্টো ভেজিটেরিয়ান, মানে ডিম খাই, সবজি খাই, ডাল খাই, একটু পোলাও খাই। আর মাইয়াও খাও না, পোলাও খাও? হ্যাঁ। আর হচ্ছে মিষ্টিটা একটু বেশি খাওয়া হয়। জেনারেলি আমি সুগার খাই না, আমি মধু খাই, গুড় খাই। মিষ্টি আমার খুব প্রিয়, কিন্তু কন্ট্রোল করি। বাট ঈদের দিন খাই, অনেক মিষ্টি খাই। সো তোমার এই ফিটনেসের সিক্রেট আমরা জেনে গেলাম। ফ্যামিলিতে একটা দায়িত্ব থাকে বউ হিসেবে, যে ঈদের দিন একটু স্পেশাল কিছু রান্না করতে হয়, একটু সার্ভ করতে হয়। তুমি কি কি রান্না করো ঈদের দিন? এবার সত্যি কথা বলি, তেমন কিছু করা হয়নি আসলে। ইনস্ট্রাকশন দেই। আর মাঝে মাঝে আমি আসলে না, মুডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে শিল্পী তো, মাঝে মাঝে যখন আমি রান্না করতে চাই তখন আমি হিউজ অ্যামাউন্ট রান্না করি। মোরগ পোলাও, সেমাই, পায়েস থেকে শুরু করে পুডিং, এভরিথিং। আর আমার চিকেন আইটেমগুলো খুব মজাও হয়। মোরগ পোলাওটা আমার খুব মজা হয়, এটা সবাই বলে।
সেমাই পায়েসগুলো মজা হয়, এটা সবাই বলে, আমি জানি না। তো আর যখন রান্না করি না তখন ইনস্ট্রাকশন দিই যারা রাঁধে তাদেরকে, আর যখন রান্না করি তখন ইউজ করি। এটা মুড, এবার করা হয়নি। এবার মুড ছিল না? এবার কিসে মুড ছিল? খাওয়াতে। কিন্তু খাও তো সেই ঘুরে ফিরে সবজি আর হাত ডুবিয়ে কবজি, ওই যে কাচ্চির আলু নিয়েছি, তারপর হচ্ছে মোরগ পোলাওটা নিয়েছি, মিষ্টি অনেক খাওয়া হয়েছে। মানে মিষ্টি বলতে রসগোল্লা, চমচম এগুলো না, মানে ডেজার্ট সুইট ডিশ অনেক খাওয়া হয়েছে। বাট অ্যাভয়েডিং দ্য সুগার না হয়ে যায় না, মানুষের বাসা থেকে তো বললাম না যে অনেক সময় অনেকে পাঠায়, ঈদের আগের দিন রাতে পাঠায়, তারা তো সুগার দেয়ই। তো ঈদের 3-4 দিন মাফ পরে ছেড়ে ফেলো আর এক্সারসাইজ করে। ওকে, কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। তুমি একটা সিনেমা পরিচালনা করেছো, শুধু পরিচালনা না, অভিনয় করেছো, প্রযোজনাও করেছো, একই অঙ্গে অনেক রূপ। তাহলে তুমি বলো, আমি চুপ। না না, বলো না প্লিজ। আচ্ছা, ওকে। এই যে ধরো একটা বর্তমান, এখন আমাদের সিনেমার অবস্থাটা ভালো, কিন্তু তুমি যেই মুহূর্তে সিনেমাটা রিলিজ দিয়েছিলে ওই সময় আমাদের সিনেমার অবস্থাটা ভালো ছিল না। তো লাইফে ফার্স্ট টাইম একটা ইনিশিয়েটিভ, লাইফে ফার্স্ট টাইম প্রডিউস, লাইফে ফার্স্ট টাইম এই সময়ে সিনেমাটাকে রিলিজ দেওয়ার দুঃসাহস দেখানো, আমি জানিটা শুনতে চাই। একদম, তুমি একদম আমার মনের কথা এবং সত্যি কথাই বলেছো। শরতের জবা সংশ্লিষ্ট আরো যারা ছিল সবাই আমাকে বলেছে রিস্ক নেওয়ার দরকার নেই। তখন আমাদের দেশের অবস্থা একটু অস্থির ছিল, অস্থিতিশীল ছিল। 11 অক্টোবরের কথা আমি বলছি। এখন দিও না রিলিজ, হলে দর্শক আসবে না, এবং আমরা জানি যে জুলাইয়ের পর থেকে, ঈদের পর থেকে কিন্তু কোনো বাংলা সিনেমা রিলিজ হয়নি তখন হলে। তো আমাকে স্বাভাবিকভাবেই যুক্তি দেখিয়ে অনেকে মানা করছিল, বাট আমি শুনিনি। কারণ অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার শরতের জবা শুটিং শুরু হয়েছিল হচ্ছে 22-এর একদম শেষে, 23-এ শুরু বলা যেতে পারে। তো যে কোনো জিনিসেরই একটা সময় আছে, ব্যাকডেটেড হয়ে যায় কাজ, তাই না? আমরা তো প্রত্যেক মুহূর্তেই নিজেকে আপডেটেড করছি, আমাদের টেকনোলজিও আপডেটেড হচ্ছে। তো আমি যদি আরও পেছাতাম, এটা আসলে আমার কাছে মনে হচ্ছিল হ্যাঁ হয়তো পুরাতন হতো না, আমার মনে হচ্ছিল এটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তো আমি রিস্ক নিয়েছি, আমি সবাইকে কাউকে কনভিন্স করতে পেরেছি, কারো এগেনস্টে গিয়েই আমি রিলিজ দিয়েছি এবং দোয়া করেছি যে কিছু মানুষ যেন হলে যায়। এবং আমি এত কৃতজ্ঞ, এত আলহামদুলিল্লাহ ব্লেসড। ওই সময় ওই জুলাইয়ের পরে প্রথম বাংলা সিনেমা রিলিজ হলে, ইংলিশও তখন হচ্ছিল না রিলিজ, ফলে মানুষ যাচ্ছিল না। আমি বলবো না যে একদম হাউসফুল ছিল না, কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে যথেষ্ট মানুষ হলে গেছে, এবং সেটা হাউসফুলের চেয়ে বেশি, মানে এটা ফিলটা ওরকমই অবশ্যই। এবং প্রচুর জার্নালিস্ট আমাকে সাপোর্ট দিয়েছে। আমি যে কৃতজ্ঞ আমার দর্শক এবং জার্নালিস্ট বন্ধুদের প্রতি, এই কৃতজ্ঞতা শেষ নেই। কারণ আমি বলা যেতে পারে ওই সময়টা একটা ভয়ঙ্কর রিস্ক ছিল। একটা মানুষ যদি না যেত আমাকে বলার কিছু ছিল না, এবং যারা আমাকে মানা করেছিল তারা বলতো যে দেখেছো কেউ যায়নি। কিন্তু সেই তুলনায় অনেক দিন চলেছে সিনেপ্লেক্সগুলোতে, মাল্টিপ্লেক্সে, আলহামদুলিল্লাহ। এবং আমি দর্শকের রিয়াকশন ভীষণ ভালো পেয়েছি, কিন্তু আমি খুব খুশি। আচ্ছা, তোমার একটা ড্রিম ছিল তুমি একটা মুভি বানাবে, এটা নিয়ে অনেক আয়োজন ছিল, অনেক প্রিপারেশন ছিল, তুমি নিজে অভিনয় করেছো। এরপরে যখন মুভিটা রিলিজ হলো, পর্দায় দেখে কি মনে হয়েছে যে ড্রিম কামস ট্রু, মানে ব্যাটে বলে সব মিলেছে? পর্দায় তো আমি আসলে প্রথম থেকেই দেখছিলাম যখন পোস্ট প্রোডাকশন করছিলাম। হ্যাঁ, আমি প্রতিদিনই এক বছর পুরো টানা আমি প্রতিদিন প্যানেলে গেছি, পোস্ট প্রোডাকশনে আমি প্রত্যেক দিন সময় দিয়েছি। সো আমি তো বড় স্ক্রিনে, এটা হ্যাঁ হলের মতো বড় স্ক্রিন না, বাট বড় স্ক্রিনে তো দেখছিলামই। হ্যাঁ, আমি হ্যাপি ছিলাম। আমি যদি অভিনয় শিল্পী হিসেবেও বলি বা পরিচালক প্রযোজক হিসেবেও বলি, 100% স্যাটিসফাইড না হওয়া যায় না। নায়ক নায়িকাদের দুর্নাম আছে যে প্রোডিউসার এবং ডিরেক্টরদেরকে খুব ভোগায়, সাফারার বানায়। কার বদনাম আছে? নায়ক নায়িকাদের নামে বদনাম আছে বা অভিযোগ আছে। আচ্ছা আচ্ছা, ওকে। যখন তুমি নিজে প্রযোজক পরিচালক হলে রিয়েলাইজেশনটা আসলে কি, শিল্পীরা কি আসলেই ভোগায়? আমার ক্ষেত্রে আমি যদি একদম সত্যি কথা বলি, আমি কোনোদিন এই লিস্টে নাই। আমি ভোগাই তো নি, বরঞ্চ আমি অনেক জ্বালাতাম একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে, যে আমি খুব ইনভলভ থাকতাম, মানে যেখানে আমার ইন্টারফেয়ার করার দরকারও নাই সেখানেও আমি ইন্টারফেয়ার করতাম। সো আমাকে মানে ডিরেক্টরটা আরো মানে খুশি হতো যে এত ইনভলভ, এটা বেশি হয়ে গেলে একটা যন্ত্রণার পর্যায়ে চলে যায়। হ্যাঁ, তো আমি এরকম ছিলাম যখন আমি অভিনয় রেগুলার করতাম। আর যখন প্রডিউসার বা ডিরেক্টর হিসেবে আমাকে
না, আমি একদমই যন্ত্রণা করিনি। রাদার আমি আর্টিস্টের পালস তো জানি। প্রথমে আসলে আমি দেখেছি যে ওরা কিরকম করে, ওরা কতখানি ধারণ করেছে ক্যারেক্টারটা। যদি আমার মনে হয়েছে একটু ইনস্ট্রাকশন দেওয়ার দরকার আমি দিয়েছি, আদারওয়াইজ আমি দেইনি। কারণ আমি জানি যে ফ্রিডম দিলে আর্টিস্ট আসলে বেটার করে। আর্টিস্টকে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিলে আর্টিস্ট একটু কনসাস হয়ে যায়। আমি যদি ছেড়ে দেই, আমি যদি দেখি যে কী করছে করুক, হ্যাঁ একদমই যদি ক্যারেক্টারের বাইরে থাকে তখন তো বলতেই হবে। ম্যাক্সিমামে সিনিয়র আর্টিস্ট ছিল বা 2-3 জন নতুন ছিল, খুব সিনসিয়ার ছিল, খুব ভালো ছিল। আচ্ছা, বিং এ প্রোডিউসার, হোয়াটস ইউর ওপিনিয়ন? বাংলাদেশে ফিল্ম প্রডিউস করার জন্য কতটুকু সহায়ক পরিবেশ আছে? কঠিন, কিন্তু খুব কঠিন। বিশ্বাস করো, আমি তো আমার প্যাশন থেকে, ভালোবাসা থেকে, অভিনয় আমি কিন্তু সেমি প্রফেশন, হ্যাঁ আমি কাজ করছি, আমি তো টাকা নিবই, এটা তো আমাদের ঘামের বিনিময়, পরিশ্রমের বিনিময়, একটা রেমুনারেশন। আমি কিন্তু সবসময় সেমি প্রফেশনালি কাজ করেছি। সেমি প্রফেশনালি কেন বলবো? কারণ আমার প্রচন্ড প্রেম ছিল, ভালোবাসা ছিল, একটা আবেগের জায়গা আমার অভিনয়ের জায়গাটা। অতি ভালোবাসায় পেমেন্টটা খুব বেশি ইস্যু হয়ে দাঁড়ায়নি না, কেউ কখনো ওরকম কিছু করেওনি আমার সঙ্গে। তো সেদিক থেকেই আমি আসলে প্রডিউস করার জন্য রেডি হয়েছি যে আচ্ছা, নিজে যেহেতু কাজ করছি, নিজের স্ক্রিন প্লে, নিজে ডিরেকশন দিচ্ছি ফাইনালি, সো নিজেই প্রডিউস করি। বাট কিন্তু মানে প্রেম থেকেই শুধু এই প্রোডাকশন বা প্রডিউস করা, কন্টিনিউ করা বারবার ইজ ভেরি ডিফিকাল্ট, ফিজিবল না। এই দিক থেকে আমাদের দেশে আমার মনে হয় যে আরো অ্যাডভান্স হতে হবে, সুযোগ আছে। কারণ আমি যদি সত্যি কথা বলি, টাকা ফেরত না পাই আমার লগ্নিটা, আমি ভালোবাসা থেকে কতদিন করবো বলো? একটা পর্যায়ে এসে তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো যে আমার এতগুলো টাকা, এটাই আর কি। হ্যাঁ, এদিক থেকে আমরা একটু পিছিয়ে। আচ্ছা, আরো কথা বলবো, তার আগে একটু আমি দর্শকের কাছে যাবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আরটিভি পর্দায় প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমাদের সবার প্রিয় কুসুম শিকদার আজকের অতিথি, তার সঙ্গে আরো আড্ডা হবে, তবে ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অলরাইট মাই লাভিং ভিউয়ার্স, বিরতির পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি আরটিভির ঈদের আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল দেখার জন্য। সঙ্গে যিনি আছেন আমাদের প্রিয় অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক এবং মডেল কুসুম শিকদার। চলুন আবারও কথা বলি তার কাছে। আচ্ছা, আমরা যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলোর শুরুটা কিভাবে শুরু? মানে তোমার কেরিয়ার কিভাবে শুরু? তোমার কখন মনে হলো যে ইয়েস, আই এম ফর দিস ইন্ডাস্ট্রি and I should be dedicated? এই গল্প তো অনেক বলেছি। এখানে বলনি, এই দর্শকদের বলনি যারা ভালোবাসে আজকে প্রথম এখানে তোমায় দেখছে। নতুন বাচ্চা যদি দেখে থাকে, নতুন জেনারেশন। না, আমার এগুলো কিচ্ছু ছিল না। আমার কখনো অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছাও ছিল না, মাথায়ও ছিল না। আমি গান করতাম ছোটবেলা থেকে, নজরুল একাডেমির স্টুডেন্ট ছিলাম, ক্লাসিক্যাল নজরুল। আমার অ্যালবাম বের হয়েছিল 99 সালে, মিক্সড অ্যালবাম, জীবনের যত চাওয়া। তখন তুমি পুরো দস্তুর সঙ্গীত শিল্পী? টুকটাক, হ্যাঁ, স্টেজে গান করছি, স্টেজ প্রোগ্রাম না, মানে অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা মডেলিং? একদমই না, এগুলোর সাথে একদমই না। আমি গান করতাম। ওকে। তারপর আমার এইচএসসি পরীক্ষার পর আমার একটা সোলো অ্যালবাম বের হয়, আর একটা মিক্সড অ্যালবাম বের হয় 2000 সালে, জীবনের যত চাওয়া আর হচ্ছে অদল বদল। তিনটা অ্যালবাম বের হয়। ক্যাসেট আর সিডি? হ্যাঁ, সিডি না, আরো পরে সিডি। হ্যাঁ, এগুলো হচ্ছে 2000 সালের কথা। 99, 2000, 2001 খুব গান টান চলছে আমার। তখন আমি এইচএসসির পর ইউনিভার্সিটি ভর্তি হলাম নর্থ সাউথে। যখন আমি ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার, তখন আনন্দধারা, তখন তো ম্যাগাজিন ছিল, আনন্দধারা থেকে আমাকে ফোন দেওয়া হলো যে আপনি তো এরকম আপকামিং বা খুব প্রমিসিং সিঙ্গার হতে যাচ্ছেন, কিছু অ্যালবাম বের হয়েছে, আপনাকে নিয়ে আমরা আর্টিকেল লিখবো। এবং তখন তো কিরকম ছিল বলো, আর্টিকেলের সাথে হ্যাঁ ফটোশুট করতে হবে, সেই ছবিগুলো ম্যাগাজিনে ছাপবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো গেলাম আমি ওদের অফিসে, ইন্টারভিউ নিল, ব্যাস ওখানেই শেষ হয়ে যেতে পারতো। হ্যাঁ, ঘটনা, কিন্তু ঘটনা তো ওখান থেকে শুরু হলো। কিছুদিন পর বাসায় ফোন দিল যে আমাদের এরকম একটা বিউটি পেজেন্ট হয়, লাক্স, তখন ছিল লাক্স আনন্দধারা, মিস বাংলাদেশ ফটোজেনিক। তো আমরা তো ওনার ছবি তুলেছি আর্টিকেলের জন্য গানের, কিন্তু ওনার ছবি অনেক ফটোজেনিক। তো আমরা কি আমাদের এই কম্পিটিশনে ওনার ছবি দিতে পারি, উনি যদি চায়? তা বাসায় বললাম, আমি একদমই সিরিয়াসলি নেইনি, জাস্ট ইউনিভার্সিটি পড়ি তখন, ক্যাজুয়াল। হ্যাঁ, তা বললাম হ্যাঁ
কোনোদিন আর কিচ্ছু ভাবি নাই, জাস্ট হ্যাঁ হ্যাঁ করেই দিয়ে দেওয়া। আচ্ছা, যখন 8000-এ আমি সিলেক্টেড হলাম তখন ওরা আমাকে জানালো যে আপনি 8000-এর মধ্যে সিলেক্টেড। প্রসেস অফ এলিমিনেশন শুরু হলো, রিটেন পরীক্ষা হতো, তখন ফেস টু ফেস ভাইভা হতো, মানে ইন্টারভিউ, আবার ফটোশ্যুট হয়েছিল 3-4টা বিভিন্ন থিমে। তারপর তখনও আই ডিডন্ট টেক ইট সিরিয়াসলি। আমিও ইউনিভার্সিটি যেতাম, এখানে আবার একটু আনন্দধারা গিয়ে পান করতাম, এরকম। টপ 10-এ যখন আসলো তখন আমার মনে হলো যে আচ্ছা আই শুড টেক ইট সিরিয়াসলি। আমি এত হাজারের মধ্যে থেকে টপ 10-এ কি করে চলে আসলাম? আচ্ছা, তখন আমি একটু সিরিয়াসলি নিলাম। তারপর এইভাবেই হলো টপ 10, তারপরে ফাইনাল গ্র্যান্ড ফিনালে হলো আমাদের ন্যামে। টপ 5 অ্যানাউন্স করলো আমার যতদূর মনে পড়ে। তারপরে টপ 5 স্টেজে আসলো, টপ 5-এও আমি আছি। তখন তো টেনশন কি টেনশন, কিন্তু যেটা কি হচ্ছে জীবনে। তারপর লাস্টে যখন মিস বিউটিফুল হেয়ার হলো হচ্ছে তিন্নি, আমাদের শ্রাবস্তী দত্ত তিন্নি, তারপর স্মাইল হলো হচ্ছে উর্মি, তারপর টিনা ছিল যে হচ্ছে সেকেন্ড রানার আপ হলো, থার্ড, ফার্স্ট রানার আপ হলো দীপ্তি নামে একটা মেয়ে। তখন তো একজনের নামই বাকি, উইনার অপি আপু করছিল অ্যানাউন্সমেন্ট। তো অপি আপু বললো যে এন্ড দি উইনার ইজ অপি করিম। এটা আমি সবার মনে আছে যে অপি করিম, আচ্ছা শক সবাই। তারপর নাম আসলো দি উইনার ইজ কুসুম শিকদার। এইভাবে খুব নাটকীয়ভাবে আমার ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু। আচ্ছা, এবং একটা গ্র্যান্ড ভাবে, হ্যাঁ গ্র্যান্ড স্টার্ট, ক্রাউন উইন করে। হ্যাঁ, তারপরে তো তুমি মডেলিং করলে, তারপর আমি তো লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম, লাক্সের টিভিসি করলাম, বাংলা লিংক লেডিস ফার্স্ট টিভিসিটা আমার খুব পপুলার ছিল। তারপর লিপেন তাজা ঝটপট, আর একটা ছিল ভার্জিন ব্লু, এগুলো পরপর করলাম, খুব পপুলার ছিল। ভালো ভালো ডিরেক্টরের কিছু নাটক করলাম। তারপর তো ফিল্মে গহিনে শব্দ দিয়ে ফিল্ম স্টার্ট হলো। গহিনে শব্দ দিয়ে তুমি শুরু করলে 2010-এ রিলিজ, রাইট? 2010-এ রিলিজ। এটা নিয়ে একটু বলো দর্শকদেরকে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং গল্প বলি। মানে গহিনে শব্দের একটা সিকোয়েন্স ছিল, পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রার র্যালিটা হয়, প্রত্যেকবারই কোনো না কোনো স্লোগান থাকে। এই স্লোগান নিয়ে আমরা যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা এগিয়ে যাব আর কি র্যালিটার মধ্যে দিয়ে। কিন্তু এটা তো বুঝতে দেওয়া যাবে না, সম্ভব না, আর এটা বুঝতেও দেওয়া সম্ভব না যে শুটিং হচ্ছে, ক্রেন টেন সব থাকবে। তো ক্রেন, নিউজ চ্যানেল এগুলো এমনিই থাকে, এর মাঝখানে আমাদের শুটিং করে বের হয়ে যেতে হবে এবং শুটিং এ ফ্রন্টে থাকতে হবে যাতে আমাদের দেখা অ্যাটলিস্ট যায়। ইমনের সাথে এর আগে আমার কোনোদিন কথা হয়নি, দেখা হয়নি, পরিচয় নাই। ওই যে র্যালিতে আমরা মঙ্গল শোভাযাত্রাতে আমরা গেলাম, শুটিং এর অংশ, গহিনের শব্দের একটা সিকোয়েন্সের অংশ। ইমন আসলো ইমনের মতো করে, আমি আসলাম আমার মতো করে, ওইভাবেই আমরা সাজগোজ করা, পয়লা বৈশাখের গেটআপ। মানে খুব ইন্টারেস্টিং হচ্ছে ইমনের সাথে এই শুটিং এই এভাবেই আমার প্রথম দেখা। হ্যাঁ, মানে শুটিং চলছে কিন্তু অন স্ক্রিন, মানে রিল গোইং অন, এর মধ্যে তোমাদের ইন্টারঅ্যাকশন, প্রথম দেখা, এটাই প্রথম শুট করতে করতে। হ্যাঁ, তো এটা খুব ইন্টারেস্টিং, আমার সবসময় মনে থাকবে। আর শটটাও ওকে হলো, না হলে তো আবার পরের বছরের জন্য অপশন ছিল না। তো এটা খুব ইন্টারেস্টিং ছিল। সত্যি বলি, আমি গহিনা শব্দ, লালটিপ, শঙ্খচিল, 3টা ফিল্মের কথাই মানুষ বলে, অনেক বলে। সো লেটস টক অ্যাবাউট লালটিপ। যদি আজকে টিপ পড়নি, এই জন্য আমরা পুরো লালে লাল শাহজালাল বানিয়ে দিয়েছি রেড কার্পেট দিয়ে। লালটিপ নিয়ে একটু বলো। সম্ভবত দেশের বাইরে শুটিং করেছিলে? হ্যাঁ, এটা অনেকগুলো জায়গায়। মূলত এটা তো জয়েন্ট ভেঞ্চার, ফ্রান্স বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার। তো এটা মূলত শুট করেছিলাম আমরা প্যারিসে, তারপর করেছিলাম হচ্ছে গান করেছিলাম থাইল্যান্ডের বিভিন্ন জায়গায়। লালটিপে আমি ভুল না করলে ইমন তোমার নায়ক। হ্যাঁ, এই তো অনেকগুলো জায়গায় যেতে হয়েছিল। আর লালটিপের একটা কথা আমি কখনোই ভুলবো না, প্যারিসে তখন প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, বরফ হয়ে যায়। আমরা একটা চোখের পানির সিকোয়েন্স, হ্যাঁ, যে আমি আউটডোরে বসা, এরকম চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু এত ঠান্ডা যে ওই মাইনাস, তো চোখে পানি আসে, ওটা বরফ হয়ে যায়, পড়ে না। কষ্ট, ওই ঠান্ডার মধ্যে কিছুতেই চোখে পানি পড়ে না। এরকম বোধহয় 4টা-5টা লেগেছিল, হ্যাঁ, টেক পরে পড়েছিল। তো এটা আমার মনে আছে। তো ওটা বাংলাদেশেও শুট হয়েছিল, আবার থাইল্যান্ড, আবার কক্সেস বাজারে গান হয়েছে, প্যারিসে তো হয়েছি একটা বিশাল অংশ। কক্সবাজার এটা কোন দেশ? আমি থাইল্যান্ড গেছো, ফ্রান্স গেছো, অনেক দেশ গেছো, জাপানে বলতাম। জাপান। তাহলে আমরা করবো একটু চাপান, দর্শকদের, তুমি এত ঘুরেছো, দর্শকদের একটু ঘোরার সুযোগ দিই। দর্শক বন্ধুরা একটু ঘুরে আসুন, আমরা নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পর আবারও দেখা হচ্ছে কুসুম শিকদার উইথ দ্য প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল শোতে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার।
প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অলরাইট মাই ডিয়ার ফ্রেন্ডস, আরো একবার ব্রেকের পর আপনাদের স্বাগত জানাচ্ছি প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল দেখার জন্য। আমাদের সঙ্গে কুসুম শিকদার ছিলেন, আছেন, আরো কিছুক্ষণ থাকবেন, আমরা চাই সবসময় থাকুক। এখন তুমি বলো যে এই যে সোশ্যাল মিডিয়াতে আগে ধরো এই যে কুসুম শিকদার লাক্স আনন্দধারায় কাজ করেছে, বা আমাদের কুসুম শিকদার লাক্সের একটা বড় ব্র্যান্ড প্রমোশনের বিজ্ঞাপন করেছে, এটা আন্তর্জাতিক মানের, ওগুলো নিয়ে আমরা আলাপ করতাম। এখন আলাপ করি হিরো আলমের চতুর্থ বউ ডিভোর্স দিয়ে দিয়েছেন, তারপরে বর্ষা চৌধুরী ফাঁসি দেওয়ার পরেও মরেননি। বর্ষা চৌধুরীর অরিজিনাল স্বামী কে? তুমি বলো, বর্ষা চৌধুরী আসলে অরিজিনাল স্বামী কে? আমি তো জানি না, তবে এই বিষয়ে মাহমুদ সানি অনেক কথা বলে। তুমি এভাবে বলতে পারতে যে ওর অরিজিনাল স্বামীকে যাই না, বাট আমার স্বামী নিয়ে ভালো আছি। এই যে ভাইরাল টপিকগুলো রিসেন্ট হচ্ছে, এটাকে তুমি কিভাবে দেখো? এবং মূল মেইন স্ট্রিম থেকে আমাদের অডিয়েন্স যে সরে নন মিডিয়া ইস্যুগুলো নিয়ে বেশি চর্চা করছে, এটা আমাদের সুস্থ জাতি গঠনে কতটুকু সহায়ক? শোনো, আমি খুব পজিটিভ মানুষ, হ্যাঁ, আমি নেগেটিভ ইস্যু নিয়ে খুব একটা ভাবি টাবি না, আর আমার কাছে তেমন কিছুই নেগেটিভ মনে হয় না। এগুলো অনেক ভিউ হয়, মানুষ দেখে, চর্চা করে এগুলো নিয়ে, এবং যে কোনো ক্লাস এগুলো নিয়ে চর্চা করে। সুতরাং আমার মনে হয় মানুষ এগুলো নিয়ে কথা বলতে ভালোবাসে, দেখতে ভালোবাসে, এগুলো নিয়ে চর্চা করতে ভালোবাসে, না হলে এগুলো এত হাইপ ক্রিয়েট করতে পারতো না। সো আমার মনে হয় ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, ওকে, লেট ইট বি, লেট ইট বি, এক্স্যাক্টলি। যখন যেটা থামার সেটা থেমে যাবে, যখন যেটা চলমান থাকার কথা সেটা চলমান থাকবে। অনেকে বলে যে তার অনেক স্যান্ডেল নাকি মানে ক্ষয় হয়ে গেছে হাউজে হাউজে দৌড়াতে দৌড়াতে, ফটোগ্রাফারদের স্টুডিওতে দৌড়াতে দৌড়াতে। আবার একটা ব্যাপার হচ্ছে, তোমার ভিউ ভালো, কিভাবে ভিউ হচ্ছে এটা জানার দরকার নেই। তুমি টিকটক করছো না, রিলস করছো না, কি করছো, তো ভিউ ভাবে ওকে ডেকে অভিনেতা অভিনেত্রী বানিয়ে দেওয়া হচ্ছে। হচ্ছে কি অনেক, তাই কি? হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার দাদা বাড়ি নড়াইল আর নানা বাড়ি সিলেট। নড়াইলের ভাষা তো বলতে পারো? হ্যাঁ, করতে পারি। করতে পারো, বুঝতে পারো? হয়, বাড়িতে যখন থাকো আমি করতে পারি। নড়াইল ভাষায় আমি নাটক করছি, আমি নাটক করেছি, নাটক করেছি। যখন বলবো তখন ঠিকমতো বুঝতে পারিছি। এখন অন্য ক্যারেক্টারে আছি, চলবে না, চলবে না, সমস্যা অভিনয়। আচ্ছা, একজন শিল্পীর, ভার্সেটাইল শিল্পীর অনেকগুলো ভাষা জানতে হয়। তুমি কোন কোন ভাষার কাজ করেছো? ভাষা বলতে ভাষা ধরো নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, খুলনা, অনেক ভাষায় কাজ করেছি। তো তাহলে বরিশালে কি বলতে পারো? ওই তো যখন স্ক্রিপ্ট চলে আসে তখন বলতে পারি। সিলেট? হ্যাঁ, না, এটা সিলেট আমার নানা বাড়ি। তো চর্চা, মায়ের সঙ্গে চর্চা হয় না? চর্চা হয় না, বাট বলতে পারি, যখন দরকার হয় পারি। আচ্ছা, ওই ফুড়ি ফুয়া তুরা তুরা মারতাম পারি। সবকিছুতে জিওই জিওই বলে কেন সিলেটিরা? এটাই ওদের স্টাইল। ওকে, সবসময় যে জি বলে তা না, জি সিনিয়রদের ক্ষেত্রে বলে, এমনিতে অয় অয় বলে, অয় 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 অয়। আচ্ছা, ওকে, অয় 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 অয়। আবার নতুন জেনারেশনে আসি, তুমি টিকটক করো না? কেন করো না? পারি না। কেন পারো না? বুঝি না। কেন বুঝো? আমার ধারণা আমি চাইনি, আমি যদি চাই আমি অবশ্যই পারবো। দ্যাট ইজ দ্য অ্যান্সার। তুমি চাওনি, মানুষ চাইলে সব পারে। যেমন ডিরেকশন, তুমি জন্ম নিয়ে নিশ্চয়ই ডিরেকশন শিখোনি? করতে করতে শিখেছি। ও বাবা, অনেক কঠিন ছিল। হ্যাঁ হ্যাঁ, না শিখে করিনি, আমি করতে করতে শিখেছি। আচ্ছা আচ্ছা, করতে করতে। আর কি কি শিখেছো? অভিনয়। অভিনয় তো আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। সংসার? জীবনটাই তো এরকম, করতে করতে শেখা। থাক, আর আগাবো না সংসার বলে কথা। ভাইয়ের কথা বলি। পার্সোনাল কিছু না, পার্সোনাল কথা আমি বলি না। না, পার্সোনাল কিছু বলবো না। আচ্ছা, ওকে, যতটুকু বলা যায়। হ্যাঁ, তুমি শোনো, তুমি ওপেন। এখন আমি এটা রিসিভ করবো কি করবো না সেটা আমার ব্যাপার। একটু করো, দেখি করো। অ্যাজ এ ওয়াইফ তুমি কেমন? এটা তো আমি বলতে পারবো না। আমি অভিনয় কেমন করি এটা দর্শক বলতে পারবে, আমি তো বলতে পারবো। কিন্তু ধরো অ্যাজ এ ওয়াইফ তুমি কেমন, এটা যার কাছ থেকে জানবো সে তো নাই, কিন্তু তার আচরণটা তো তুমি দেখো, আচরণ দেখে তোমার কি মনে হয়? সুতরাং এটা আসলে জানা যাবে না, এই প্রশ্নের উত্তর নাই। আচ্ছা, ওকে। হাজবেন্ড হিসেবে উনি কেমন? কঠিন কোশ্চেন তো। কেন? বেশি খারাপ? খুব কঠিন কোশ্চেন। না, উনি কি মানুষ মানে একটা মানুষকে তো শুধু ভালো খারাপ, ইয়েস নো, সাদা কালো এভাবে ব্যাখ্যা করা একদমই মানে সমীচীন হবে না। ফাইন, লেট মি ক্ল্যারিফাই মাই কোশ্চেন। ওকে, বিয়ের আগে একটা ড্রিম হাজবেন্ড থাকে প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা পুরুষের একটা ড্রিম ওয়াইফ থাকে। সো আফটার ম্যারেজ কত বছর হলো তোমাদের ম্যারেজ? 19। আচ্ছা, এটা বলো, এই 19টি বছর সাংসারিক জীবনের যৌবন পেরিয়ে যাচ্ছে, এখন যৌবনে আছো তোমরা। আমার বয়সই তো 44। কি এখন কি বলবা শব্দ স্তর?
এটা কি বলবা তুমি? বলবা না, এখন আমার কথাটা শোনো। ড্রিম হাজবেন্ড হিসেবে কেমন ভেবেছিল আর 19 বছর সংসার করে তোমার কেমন মনে হচ্ছে? পার্থক্য, সিমিলারিটিস? এটা অনেক কঠিন কোশ্চেন। হ্যাঁ, সহজভাবে উত্তর দিতে পারো। কিভাবে উত্তর দিলে তোমাকে খুশি করা যায় সেটা আমি ভাবছি। যেভাবে দর্শকরা খুশি হবেন। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে তো এরকম একটা বিষয় আছে যে একসঙ্গে থাকা যায় না। হ্যাঁ, টিকে না শব্দটা একটু নেগেটিভ, কোনো না কোনো কারণে একসঙ্গে থাকা যায় না। আমি কিন্তু অলওয়েজ বলে আসছি আমার বিগত ইন্টারভিউসগুলোতে, তোমার প্রশ্নের উত্তর যদি স্পেসিফিকভাবে দেই, একদম ফোকাস করে দেই, যে আমি স্বাধীন এবং আমি আলহামদুলিল্লাহ হ্যাপি। ওকে, ফাইন। মানে আমরা উত্তরটা পেয়েছি দর্শক, অনেক কষ্টে আমি নিংড়ে উত্তরটা বের করেছি, থ্যাঙ্কস টু মি স্পেশালি। জিনিসটা হয়েছে আসলে আপনি বিবাহিত না অবিবাহিত এটা বড় কথা না, বড় কথাটা ভালো আছেন কিনা, আর উত্তরটা হচ্ছে ইয়াস, কুসুম শিকদার ভালো আছেন, এটাই বড় কথা। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, এনজয় ইওর হ্যাপিনেস। ওকে, নতুন জেনারেশন হ্যাঁ বিয়ে করবে, সাজেশন এক্স্যাক্টলি। এই যে তোমার মতো করে লাইফটা, সেটা হোক বিং এ হাজবেন্ড, হোক বিং এ ওয়াইফ, কি করা উচিত, কিভাবে ভাবা উচিত, কিভাবে চলা উচিত? পার্সোনাল লাইফ লো প্রোফাইলে রাখতে হবে। ওকে, আমি এটা ডেলিবারেটলি, আমার ক্যারিয়ার তো 25 বছর হতে যাচ্ছে, গান যদি ধরি 26-27 বছর। আচ্ছা, আমি খুব ডেলিবারেটলি, সতর্কভাবে, সচেতনভাবে আমার পার্সোনাল সমস্ত কিছু, আমার ফ্যামিলি বলো, আমার ফ্রেন্ডস বলো, আমার ঘোরাফেরা, আমার পার্টি, এনিথিং, আমি খুব লো প্রোফাইল রেখেছি। এটাই হচ্ছে মূল মন্ত্র। আমরা একটু ভিন্ন ট্র্যাকে চলে আসলাম। ডিরেকশন দেওয়ার পরে আমি আমার কাঙ্ক্ষিত পর্যায়ে কুসুম শিকদারকে অভিনয়ের পর্দায় দেখছি না, এটা কেন? অভিনয় কিন্তু আমি সবসময় খুব কম করি। মানে আমি যখন রেগুলার কাজও করতাম তখন আমি সিলেক্টিভ কথাটা বলবো না, আমি অনেক অনুরোধের ঢেকেও গিলেছি, কিন্তু আমার কাজ আমার জেনারেশনের কোয়ার্টিসদের তুলনায় আমার কাজ সবসময় কম ছিল। বিগত কয়েক বছর ধরে তো আমি করিনি আসলে, আমি তো প্রায় 8 বছর পর আবার কাজ করলাম। আমার মনে হয় না এখন আমি আগে একদম যেভাবে করতাম সেভাবে আমিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না, দর্শকও আমাকে ওভাবে দেখতে হয়তো পছন্দ করবে না। হ্যাঁ, আমি করবো না তা না, আমি অবশ্যই করব। আমার ভালো লাগলে বা আমাকে যদি কেউ খুব ভালোবেসে চায়, হ্যাঁ অবশ্যই কাজ করব। হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর আমরা অনুষ্ঠানে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে, ইউ ক্যান সে টু ইওর অডিয়েন্স। অবশ্যই আন্তর্জাতিক সব কিছুর সঙ্গে নিজেকে আপডেটেড রাখি, সব কিছু জানি, কিন্তু সব কিছুর পরে আমার মনে হয় নিজের দেশ সবার আগে। নিজের দেশের গান, নাচ, কবিতা, আবৃত্তি, নাটক, সিনেমা, সংস্কৃতি সবার আগে। তো নিজের দেশকে ভালোবাসুন এবং নিজের দেশের সংস্কৃতির সঙ্গে থাকার চেষ্টা করুন। এই তো। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পারিবারিক ব্যস্ততা, ব্যক্তিগত জীবনের হই হুল্লোড় থেকে আমাদের কিঞ্চিত সময় দিয়েছো, এই জন্য আরটিভির পক্ষ থেকে, প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। খুব ভালো লাগলো কথা বলে, আরটিভিকেও অনেক অনেক থ্যাঙ্কস। দেখা হবে নিশ্চয়ই। আরেকটা কথা বলি, রাগ করো না, ঈদ মুবারক। সেম টু ইউ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল উইথ কুসুম শিকদার। আশা করি ভালো লেগেছে, কারণ ভালো লাগানোই আমাদের কাজ। নেক্সট এপিসোডে নতুন অতিথি, নতুন নতুন বিষয় নিয়ে আড্ডা হবে। আর বাদ বাকি তো আরটিভির ঈদ আয়োজন আপনারা থাকবেন, সে প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। ঈদ মুবারক।